হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের জিকে জিএস এর তৃতীয় ক্লাস করব। অলরেডি দুটো ক্লাস করানো হয়েছে। যারা ক্লাসগুলো করনি অবশ্যই করে নিও। দেখো, আর যদি তোমরা এই ক্লাসগুলোর পিডিএফটা চাও তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে জিকে জিএস বাই রোহিত, সেটাতে জয়েন থেকো। দেখো, আমাদের প্রথম আজকের যে প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরে ভারতের কোন রাজ্যের সীমানা রয়েছে? উড়িষ্যা, সিকিম, ঝাড়খণ্ড, আসাম। উত্তরে কার সাথে সীমানা আমরা তৈরি করছি? আমরা জানি আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে সে উত্তরে সিকিমের সাথে সীমানা শেয়ার করে। আচ্ছা, টোটাল আমরা পাঁচটা রাজ্যের সাথে সীমানা শেয়ার করে থাকি। পাঁচটা রাজ্য কি কি? এক, উত্তরে হচ্ছে সিকিম, দক্ষিণে উড়িষ্যা, পূর্বে আসাম এবং পশ্চিমে হচ্ছে ঝাড়খণ্ড আর বিহার। বিহার এবং ঝাড়খণ্ড। টোটাল এই পাঁচটা যে রাজ্য রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য, তাদের সাথে আমরা বর্ডার শেয়ার করি। তার মধ্যে সব থেকে বেশি বর্ডার শেয়ার করি ঝাড়খণ্ডের সাথে, প্রায় 500 কিলোমিটার মতো বর্ডার শেয়ার করি। সব থেকে কম করি সিকিমের সাথে, 30 থেকে 60 কিলোমিটার বর্ডার আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে তো আমি আগেও আলোচনা করেছি, আগের ক্লাসে এগুলো সব ডিটেলসে পড়ানো রয়েছে, তোমরা দেখতে পারো। এখান থেকে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা দরকার। এক, চিকেন নেক, পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসতে পারে চিকেন নেক। এবং আরেকটা হচ্ছে আমাদের 100তম সংবিধান সংশোধন 2015। দুটোই আমি তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, চিকেন নেক কি? আমাদের যে উত্তর দিনাজপুর জেলাটি রয়েছে, উত্তর দিনাজপুর, সেখানে আমাদের যে টোটাল চওড়াটা পশ্চিমবঙ্গের প্রায় 22 কিলোমিটার মতো চওড়া রয়েছে। সেই জায়গাটা অত্যন্ত সরু এবং মুরগির গলার মতো দেখতে, তার জন্য ওটাকে চিকেন নেক বলা হয়। কিন্তু ওই জায়গাটাকে জিওগ্রাফিক্যালি যদি আমরা দেখি, প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ওই জায়গাটায় আমাদের পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারতকে নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে, যেগুলোকে আমরা সেভেন সিস্টার বলি, তাদের সাথে কানেক্ট করে। তাই বিভিন্ন সময় তোমরা শুনে থাকবে কখনো বাংলাদেশ বলছে, কখনো নেপাল বলছে, কখনো চায়না বলছে যে চিকেন নেককে আমরা কেটে দেব এবং সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব। এটা বিভিন্ন সময় এই বক্তব্যগুলো তোমরা শুনে থাকবে। তার জন্য এই চিকেন নেকটা কি, উত্তর দিনাজপুরের একটা সংকীর্ণ এলাকা, যেটা আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলোকে সম্পূর্ণ ভারতের সাথে কানেক্ট করছে। তাই ভারত সরকার যাতে এখানকার কানেক্টিভিটি কখনো নষ্ট না হয়, যাতে কানেক্টিভিটিটা বরাবর থাকে, তার কারণে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কিন্তু চালু করেছে। এটা মাথায় রাখবে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে প্রায় 36 কিলোমিটার জুড়ে এই আন্ডারগ্রাউন্ড রেলওয়েটা থাকবে এবং মাটির নিচে 20 থেকে 26 মিটার নিচে এই রেলওয়েটা তৈরি করা হচ্ছে। এটা একটা মনে রাখবে। দ্বিতীয় যেটা মনে রাখবে সেটা হচ্ছে আমাদের 100তম সংবিধান সংশোধন। 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি হয়, ইন্ডিয়া এবং বাংলাদেশের, ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুই দেশের মধ্যে জমির কিছু স্থানান্তরণ হয়। মানে ইন্ডিয়ার জমি বাংলাদেশকে, বাংলাদেশের জমি ইন্ডিয়াকে দেওয়া হয়। দেখো, যখন 1947 সালে ভারত ভাগ হলো, ঠিক আছে, একটা তৈরি হলো ইস্ট পাকিস্তান আর একটা তৈরি হলো ইন্ডিয়া। সেই সময় ইন্ডিয়া এবং ইস্ট পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা ছিল সেটাকে বলা হতো রেড ক্লিফ লাইন। ঠিক আছে। সেই রেড ক্লিফ লাইনের সময় কি করা হয়, ভারতের প্রায় 111টা এনক্লেভস, এনক্লেভস মানে কি, এনক্লেভস মানে হচ্ছে ছিটমহল। ছিটমহল বলতে কি বোঝায়, এমন কোনো এলাকা যে এলাকাটার যে প্রতিবেশী এলাকাগুলো রয়েছে সেটা অন্য কোনো দেশের। ঠিক আছে। তো 111টা এনক্লেভস কোথায় ছিল, বাংলাদেশের। আর বাংলাদেশের 51টা এনক্লেভস ছিল ইন্ডিয়াতে। এই যে জমির স্থানান্তরণ হলো, এটা হয়েছিল 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। ইন্দিরা আবাস যোজনা নামের পরিবর্তে গ্রামীণ আবাস যোজনা নামকরণ করা হয় কত সালে? 2012, 13, 14 নাকি 16? দেখো, ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা করা হয়েছিল 2016 সালে। ঠিক আছে। ইন্দিরা আবাস যোজনার কথা যদি আমরা বলি, এটা চালু হয়েছিল কবে জানো, 1985, 86 এইরকম সময় চালু হয় এবং এটাকে চালু করেছিল রাজীব গান্ধী, তৎকালীন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী চালু করেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন নরেন্দ্র মোদীর সরকার আসে তখন তারা এই নামটা পরিবর্তন করে এবং পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দেন। ঠিক আছে।
আচ্ছা, ঠিক একই রকম না প্রচুর আমাদের যোজনা রয়েছে কেন্দ্র সরকারের যেগুলো পরীক্ষায় আসে। যেমন একটা হচ্ছে তোমার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এটা তোমার চালু হয়েছিল 2001 সালে। কিসের জন্য? আচ্ছা, যতগুলো গ্রাম আছে সেই গ্রামগুলোকে পাকা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। নেক্সট একটা তোমরা মনে রাখতে পারো অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনা। এখন যেটা পশ্চিমবঙ্গে চলছে অন্নপূর্ণা যোজনা তা কিন্তু নয়। এখন যেমন বলা হয়েছে পশ্চিমবঙ্গে প্রত্যেক মহিলাদেরকে 3,000 করে টাকা দেওয়া হবে। এটা 1999 সালে চালু হয়েছিল। এবং এখানে কি বলা হয়েছিল বলতো, যে সমস্ত সিনিয়র সিটিজেন রয়েছে, যে সমস্ত সিনিয়র সিটিজেন রয়েছে যারা পেনশন পায় না, ঠিক আছে, কোনো রকম সরকারি পেনশন পাচ্ছে না, তাদেরকে মাসে 10 কেজি করে ফুড গ্রেন মানে খাবার দেওয়া হবে, ঠিক আছে। চাল হতে পারে, গম হতে পারে, এগুলো দেওয়া হতো। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী শহরী স্বরোজগার যোজনা। সেটা হচ্ছে তোমার স্বর্ণ জয়ন্তী শহরী স্বরোজগার যোজনা। এটা চালু হয়েছিল তোমার 1997-এ। কিসের জন্য? শহরের যারা বেকার মানুষ রয়েছে তাদেরকে চাকরি বা কাজ দেওয়ার জন্য। নেক্সট, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পটি ভারতের কোন প্রধানমন্ত্রী চালু করেছিল? লাল বাহাদুর শাস্ত্রী, ডক্টর মনমোহন সিং, রাজীব গান্ধী নাকি ইন্দিরা গান্ধী? তো দেখো এটা করেছিল কে? রাজীব গান্ধী। আচ্ছা, রাজীব গান্ধীর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে রাজীব গান্ধী কিন্তু তার সময়কালে যে ভোটিং এজ, এটাকে তিনি কম করেছিলেন, 21 থেকে কমিয়ে 18 করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী, মনে রাখবে তার একটা স্লোগান, জয় জওয়ান জয় কিষান, জয় কিষান। আচ্ছা, তিনি ভারতের প্রধানমন্ত্রী কখন ছিলেন জানো? 1964 থেকে 1966, আমাদের সেকেন্ড প্রাইম মিনিস্টার। এনার সময়েই শুরু হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। এবং এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়া পাকিস্তানের লাহোর পর্যন্ত দখল করে নিয়েছিল। তারপর আমাদের মধ্যে একটা সন্ধি হয়। সন্ধিটা কোথায় হয়েছিল? সন্ধিটা হয়েছিল তাসখান্দে, এবং সেখানে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়। নেক্সট হচ্ছে ডক্টর মনমোহন সিং, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার লেখা বইটা একটু মনে রাখবে, সেই বইটার নাম হচ্ছে কি? চেঞ্জিং ইন্ডিয়া। বইটার নাম হলো চেঞ্জিং ইন্ডিয়া। এবং আরো একটা বই রয়েছে, টু দ্য নেশন ফর দ্য নেশন, টু দ্য নেশন ফর দ্য নেশন। এই দুটো বই তার সময়কাল মনে রাখবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, 1991 সালে 1991-এ আমাদের দেশে একটা ক্রাইসিস দেখা যায়, সেটাকে বলা হয় বিওপি ক্রাইসিস বা ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। মানে আমরা কোনো কিছু যে ইম্পোর্ট করব, অন্য কোনো দেশ থেকে নিয়ে আসবো, তার জন্য যে পরিমাণ ডলারটা প্রয়োজন আমাদের কাছে ছিল না। সেই ক্রাইসিসটা থেকে, মানে ভারতের একটা ফাইন্যান্সিয়াল বিরাট ক্রাইসিস 1991 সালে দেখা দিয়েছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিম্হা রাও। কে ছিল? পিভি নরসিম্হা রাও পিএম ছিল। আর তখন ফাইন্যান্স মিনিস্টার ছিল কে? নির্মলা, এই সরি নির্মলা বলছি আবার, মনমোহন সিং, ঠিক আছে। এবং তখনই আমরা এলপিজি যে পলিসি, এলপিজি পলিসিটা তখনই গ্রহণ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কোশ্চেন কি রয়েছে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ, দিগদর্শন, সংবাদ কৌমুদিনী নাকি সঞ্জীবনী? আচ্ছা, যদি আমরা দেখি যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা, সেটা হচ্ছে দিগদর্শন, যেটা 1818 সালে, 1818 সালে প্রকাশিত হয়েছিল। এটা সম্পাদক বা এডিটর কে ছিল? তার নাম হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান, মার্সম্যান, ঠিক আছে। আচ্ছা, কোথার থেকে প্রকাশিত হয়েছিল? শ্রীরামপুর মিশন প্রেস থেকে, শ্রীরামপুর মিশন
প্রেস থেকে। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটা, সেটা হচ্ছে সমাচার দর্পণ। সাপ্তাহিক, সাপ্তাহিক যদি বলা হতো তাহলে সমাচার দর্পণ। আচ্ছা, সংবাদ কৌমুদিনী, সংবাদ কৌমুদিটা যদি আমরা দেখি, সংবাদ কৌমুদিটা কে করেছিল? রাজা রামমোহন রায় 1821 সালে। এটা কে করেছিল? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রয় 1821 সালে তিনি এটা প্রকাশিত করেছিলেন। আচ্ছা, যদি বলা হয় ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার, সেটা তোমরা জানোই, সেটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট যেটাকে আমরা বলি। আচ্ছা, এই যে বেঙ্গল গ্যাজেট রয়েছে, এটা কিন্তু আরো একটা নাম রয়েছে হিকিস গ্যাজেট ছাড়াও। এটাকে বলা হয় অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। ঠিক আছে। আচ্ছা, এটা 29শে জানুয়ারি, ডেটটাও মনে রাখবে, 29শে জানুয়ারি 1780, 1780 তখন প্রথম প্রকাশিত হয়। কে করেছিল? জেমস অগাস্টাস হিকি। তার জন্য এটাকে হিকিস গ্যাজেটও বলা হয়। আচ্ছা, এরপর কয়েকটা সংবাদপত্রের নাম আমি তোমাদেরকে বলছি, সেগুলো একটু নোট করবে। যেমন যদি তোমাদেরকে বলে সংবাদ কৌমুদি রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়ের আরো একটা রয়েছে মিরাট উল আকবর। ঠিক আছে, কি রয়েছে? মিরাট উল আকবর। এটা তিনি কবে প্রকাশ করেছিলেন? 1822-এ। কবে? 1822, পার্সিয়ান ভাষাতে। এটাও কিন্তু মনে রাখবে, পার্সিয়ান ভাষাতে। আচ্ছা, যদি বলা হয় হিন্দু প্যাট্রিয়ট, নামটা হয়তো অনেকে শুনে থাকবে, হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পরীক্ষায় আসে। হিন্দু প্যাট্রিয়টের হচ্ছে কে কে বলো দেখি? হিন্দু প্যাট্রিয়টের হচ্ছে তোমার গিরিশচন্দ্র ঘোষ আর হরিশচন্দ্র মুখার্জি। গিরিশ ঘোষ আর হরিশ চন্দ্র মুখার্জি। ঠিক আছে, নাম দুটো মনে রাখবে। আচ্ছা, আরেকটা নাম মনে রাখবে, সোমপ্রকাশ। সোম প্রকাশ। এই পত্রিকাটাকে কে প্রকাশ করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুধু এই নামগুলো মনে রাখবে, এই নামগুলোর থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আরেকটা মনে রাখবে, আল হিলাল। আল হিলাল, এটা কে করেছিল বলতো? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ 1912 সালে। কবে? 1912 সালে তিনি এটা প্রকাশিত করেছিলেন। আচ্ছা, অ্যানি বেসান্তের যে দুটো রয়েছে সেটাও কিন্তু মনে রাখতে পারো, একটা হচ্ছে কমনওয়েল আর নিউ ইন্ডিয়া। কমনওয়েল আর একটা হচ্ছে নিউ ইন্ডিয়া। এই দুটো পত্রিকাও কিন্তু কার? অ্যানি বেসান্তের। মনে রাখবে। আচ্ছা, তোমরা যদি চাও যে আমাদের যতগুলো নিউজ পেপার রয়েছে, গুরুত্বপূর্ণ নিউজ পেপার পরীক্ষায় আসে, সেগুলো যদি পিডিএফ চাও বা একটা আলাদা করে ক্লাস চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এটা চাইছো। তাহলে কিন্তু আমরা সেই ক্লাসটা দেব। নেক্সট আমরা দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। 1942, 1919, 1929, 1939। কবে করেছিলেন? 1939। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোসের ক্ষেত্রে যদি দেখি, প্রথমবার 1938-এ হরিপুরা যে অধিবেশন রয়েছে, সেখানে তিনি আইএনসির সভাপতি হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে 1939 সেখানে তিনি আবার রি-ইলেক্ট হয়েছিলেন সভাপতি হিসাবে। কোথায়? ত্রিপুরী অধিবেশনে। কিন্তু সেখানে তার গান্ধীজির সাথে মনোমালিন্য হয় এবং তারপর তিনি আইএনসি সদস্যতা পদ ত্যাগ করেন। তারপর তিনি তৈরি করেছিলেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে। আচ্ছা, সুভাষচন্দ্র বসু যদি জীবনীটা আমরা দেখি, তো মনে রাখবে 1940 সালে
ব্রিটিশরা তাকে গৃহবন্দী করেছিল। 1941 সালে তিনি তার বাড়ির থেকে পালিয়ে গিয়েছিলেন আফগানিস্তান হয়ে জার্মানিতে, এবং 1942 সালে তিনি জার্মানিতে স্থাপনা করেছিলেন কি বলতো, ফ্রি ইন্ডিয়া লিজিয়ন। ফ্রি ইন্ডিয়া লিজিয়ন, ঠিক আছে, কে করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস। তারপর 1943 সালে 1943-তে তিনি আজাদ হিন্দ ফৌজের কি করেছিল, দায়িত্ব নিয়েছিল, ঠিক আছে, রেসপন্সিবিলিটি নিয়েছিল। রেসপন্সিবিলিটি কে নিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়েছিল। আচ্ছা, আজাদ হিন্দ ফৌজের যদি স্থাপনাটা দেখি, এটা কে করেছিল? ক্যাপ্টেন মোহন সিং তিনি করেছিলেন, ঠিক আছে। তারপর 1944 সালে এই আজাদ হিন্দ ফৌজকে নিয়ে তিনি ইম্ফল এবং কোহিমা অভিযান করেছিলেন। আচ্ছা, এই নেতাজি সুভাষচন্দ্র বোসেই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের তিনি নাম পরিবর্তন করে কি করেছিলেন বলতো, শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট, বঙ্গভঙ্গ আন্দোলন কে কার্যকর করেছিল? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, কর্নওয়ালিস নাকি লর্ড মিন্টো? আচ্ছা, যদি আমরা দেখি যে বঙ্গভঙ্গ আন্দোলনটাকে কার্যকর কে করেছিল, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা করেছে লর্ড কার্জন। আচ্ছা, দেখো 20 জুলাই 1905, 20 জুলাই 1905 প্রথমবার বঙ্গভঙ্গের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, এবং সেটা কার্যকর হয়েছিল 16 অক্টোবর 1905, ঠিক আছে। বেঙ্গল ডিভিশন হয়, এবং এটা করেছিল কে? কার্জন। আচ্ছা, এই বঙ্গভঙ্গের কারণে আমাদের দেশে শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন, এটা মাথায় রাখবে। স্বদেশী মুভমেন্ট চালু হয়েছিল কখন? এই বঙ্গভঙ্গের কারণে। এই বঙ্গভঙ্গের কারণে এই যে স্বদেশী মুভমেন্ট, এটা ইন্ডিয়া ওয়াইজ যদি আমরা দেখি, কে নিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, ঠিক আছে। আর যদি এটাকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বা বেঙ্গলের মধ্যে যদি দেখি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তারকনাথ পালিত ও আনন্দমোহন বোস, এনারা কিন্তু খুব ভালোভাবে সেটা কার্যকরী করেছিলেন। এই সময় আমাদের বাংলার যারা জনগণ ছিল, যারা আন্দোলনটা করছিল, তারা বন্দে মাতরম এবং ভারত মাতার চিত্র, এই দুটোকে আইডলাইজ করেছিল। ঠিক এই সময়েই 1906 সালে 1906 স্থাপনা হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ, বা মুসলিম লীগের স্থাপনা হয় 1906। কোথায় হয়েছিল? ঢাকাতে। ঢাকাতে স্থাপনা হয়। কে করেছিল? আগা খান, সালিমুল্লাহ এবং আজমল খান। আগা খান, সালিমুল্লাহ এবং আজমল খান, ঠিক আছে। এই অল ইন্ডিয়া মুসলিম লীগ বা মুসলিম লীগ যেটা রয়েছে, তারা কিন্তু বঙ্গভঙ্গকে সাপোর্ট করেছিল। বঙ্গভঙ্গ করার মেন কারণ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আমাদের যে বেঙ্গল সেই সময় ছিল, তারা স্বদেশী মুভমেন্টে বা ফ্রিডম মুভমেন্টে প্রচুর অংশগ্রহণ করছিল। স্বাধীনতার যে সংগ্রাম, সেখানে বাঙালিদের যে অবস্থান বা বাঙালিদের যে পার্টিসিপেশন, তার মতো পার্টিসিপেশন কারো ছিল না। তো তার কারণে হিন্দু মুসলিমে ভাগ করার কারণেই শুরু করা হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন। পরবর্তী ক্ষেত্রে 1911 সালে এটা কিন্তু রদ হয়ে যায়, ঠিক আছে। কে করেছিল? হার্ডিংস দ্বিতীয়, এটাও মনে রাখবে। হার্ডিংস দ্বিতীয় বঙ্গভঙ্গটাকে রদ করেছিল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত কে? দাদাভাই নরোজি, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। তো এটা হচ্ছে আমাদেরকে, যদি আমরা দেখি, গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত হচ্ছে দাদাভাই নরোজি। কে? দাদাভাই নরোজি, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় গ্র্যান্ড ওল্ড লেডি কাকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয় অরুণা আসফ আলী, নামটা মনে রাখবে। গ্র্যান্ড ওল্ড
লেডি, ঠিক আছে, এটা বলা হয় অরুণা আসফ আলীকে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের ৭৪তম সংবিধান সংশোধনী আইনটি কত সালে কার্যকরী হয়? ১৯৯০, ৯১, ৯২, ৯৩। কবে হয়েছিল? 1993-তে। আচ্ছা, 73rd আর 74th এটা হচ্ছে পঞ্চায়েতের সাথে, মনে রাখবে, আর এটা হচ্ছে মিউনিসিপালিটি। ঠিক আছে, চলো। কত অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে? ভোটাধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার ৩২৬। আর্টিকেল নাম্বার ৩২৬। আচ্ছা, দেখো এখানে প্রথমে একটা কথা বলি, এই যে ভোটিং রাইট, ভোটিং রাইট, দেখবে আমাদের যখন এসআইআর হয়েছিল তখন বিভিন্ন ব্যক্তি বলছিল যে ভোট কেন দিতে পারবো না, এটা তো আমাদের মৌলিক অধিকার। ভোটিং রাইটটা কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়, এটা হচ্ছে আমাদের এক ধরনের পলিটিক্যাল রাইট। পলিটিক্যাল রাইট বা তোমরা বলতে পারো লিগ্যাল রাইট। এটা কিন্তু তোমার মৌলিক অধিকার নয়, কারণ কোনো ব্যক্তির মৌলিক অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারে না, আর্টিকেল নাম্বার ১৩। তাহলে ভোটিং রাইট হচ্ছে আমাদের এক ধরনের পলিটিক্যাল রাইট, প্রথমত এটা মনে রাখবো। আচ্ছা, ভোটিং কথা যখনই আসবে তখন আমাদের জানতে হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন, ঠিক আছে। কত নাম্বার ভাগে আলোচনা করা রয়েছে? পার্ট 15। পার্ট 15, আর্টিকেল নাম্বার 3 to 4 থেকে 3 to 9 এখানে ইলেকশন কমিশনকে নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, ইলেকশন কমিশনের স্থাপনা কবে হয়েছে? 25 জানুয়ারি 1950। এই যে 25শে জানুয়ারি, এটাকে কি হিসাবে পালন করা হয় বলো দেখি? ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে, ঠিক আছে। আচ্ছা, প্রথম আমাদের যে চিফ ইলেকশন কমিশনার ছিল তার নাম হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন। আর বর্তমানে রয়েছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার, তিনি হচ্ছেন ২৬ নাম্বার চিফ ইলেকশন কমিশনার। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যখন প্রথমবার ইলেকশন কমিশন তৈরি হয় সেখানে সদস্য সংখ্যা ছিল ১ জন, আর বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে ৩ জন। তাহলে ১ থেকে ৩-এ কিভাবে রূপান্তরিত হলো? সেখানে আমাদেরকে মনে রাখতে হবে একটা কমিটি যার নাম হচ্ছে তারকুন্ডে কমিটি। কি নাম? তারকুন্ডে কমিটি। এই কমিটির রেফারেন্সে ইলেকশন কমিশনারের যে সদস্য সংখ্যা ১ থেকে ৩ করা হয়েছে। আগে ১ জনই ছিল, এখন 1+2 মানে ১ জন চিফ ইলেকশন কমিশনার আর ২ জন অন্যান্য সদস্য করা হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। এরপর চলে এসো আর্টিকেল নাম্বার ৩২৭। এই ইলেকশন কমিশনের মধ্যেই আর্টিকেল নাম্বার ৩২৭, এখানে কি নিয়ে বলা হয়েছে বলো দেখি? যে আমাদের যে পার্লামেন্ট, তার কাছে কিছু পাওয়ার রয়েছে। পার্লামেন্টের কাছে কি পাওয়ার রয়েছে? পার্লামেন্টের কাছে পার্লামেন্টের ইলেকশন এবং বিধানসভার ইলেকশন, এই দুটো ইলেকশনের রুল বানানোর অধিকার পার্লামেন্টের কাছে রয়েছে। এবং এই যে রুলটা তৈরি হবে এটা কিন্তু কোর্টে নিয়ে যাওয়া যাবে না বা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, সেটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার ৩২৯। এই দুটো জিনিস মনে রাখবে। আচ্ছা, আর্টিকেল নাম্বার ৩১৫। ৩১৫তে কি বলা হয়েছে? এস্টাবলিশমেন্ট অফ ইউপিএসসি অ্যান্ড পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের স্থাপনার কথা বলা হয়েছে ৩১৫তে। আচ্ছা, ৩৩০-এ কি বলা হয়েছে? লোকসভাতে এসসি এসটিদের জন্য সিট রিজার্ভ। এসসি এবং এসটিদের জন্য সিট কোথায়? লোকসভাতে। আর আর্টিকেল নাম্বার ৩৫০-এ কি বলা হয়েছে? এটাতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো একটা অভিযোগ জানাতে চায়, তো সে যে রাজ্যের ব্যক্তি বা যে দেশের ব্যক্তি, সেই দেশে যে ভাষাটা ব্যবহার করা হয় সেই ভাষাতে সে তার অভিযোগটা জানাতে পারে। লিঙ্গুইস্টিক রাইট টু সাবমিট গ্রিভেন্স অর রিপ্রেজেন্টেশন টু এনি ইউনিয়ন অর স্টেট অথরিটি ইন এনি অফ দ্য ল্যাঙ্গুয়েজেস ইউজড ইন দ্য স্টেট অফ ইউনিয়ন। মানে কি? ধরো তুমি কোনো একটা অভিযোগ জানাতে চাও যে কোনো আমাদের সংস্থাতে, তাহলে তুমি কি করতে পারবে? আমাদের পশ্চিমবঙ্গে যে ভাষাটা ব্যবহার হয় বা আমাদের দেশে যে ভাষাটা ব্যবহার হয়
সেই ভাষাতে তুমি তোমার অভিযোগটা জানাতে পারবে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 350। 350তে একটা জিনিস মনে রাখবে, আমাদের সংবিধানের পার্ট 17 এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলো দেখি। পার্ট 17 আলোচনা করা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর্টিকেল নাম্বার হচ্ছে তোমার 343 থেকে 343 টু 351। নেক্সট, কত সালে ভারত প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে? 1957, 58, 59, 60। প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 1959, 2 অক্টোবর, রাজস্থানের নাগর জেলাতে। এবং 24 এপ্রিলকে মনে রাখবে আমরা ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে হিসাবে পালন করি। পঞ্চায়েত রাজ ডে হিসাবে পালন করি। নেক্সট, সংবাদ কৌমুদি পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছিল? রাজা রামমোহন রায় করেছিল 1821 সালে। এটা অলরেডি আমরা এক্সপ্লেন করেছি। চলো নেক্সট, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং ও হেস্টিংস, কর্নওয়ালিস নাকি জন অ্যাডাম? তো প্রথম গভর্নর জেনারেল কে ছিল? সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। আচ্ছা দেখো, এই প্রথম থেকে কয়েকটা কোশ্চেন তোমরা পাবে, যেমন যদি বলা হয় বেঙ্গলের প্রথম গভর্নর, আচ্ছা তাহলে কি বেঙ্গলের প্রথম গভর্নর, বেঙ্গল ফার্স্ট গভর্নর কে ছিল? রবার্ট ক্লাইভ, ক্লাইভ। আচ্ছা, যদি বলা হয় বেঙ্গলের লাস্ট গভর্নর কে ছিল, তাহলে সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথমে ছিল বেঙ্গলের গভর্নর, তারপর হলো বেঙ্গলের গভর্নর জেনারেল। তাহলে বেঙ্গলের ফার্স্ট গভর্নর জেনারেল কে হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। এইটা মনে রাখবে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন পাবে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে বেঙ্গলের লাস্ট গভর্নর জেনারেল। লাস্ট গভর্নর জেনারেল কে ছিল? উইলিয়াম বেন্টিং। ঠিক আছে। আচ্ছা, তাহলে বেঙ্গলের গভর্নর জেনারেল যখন শেষ হলো তখন হলো ভারতের প্রথম গভর্নর জেনারেল। ফার্স্ট জিজি মানে হচ্ছে গভর্নর জেনারেল, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হলো? সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে। আচ্ছা, তারপর মনে রাখবে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? সেটা হচ্ছে আমাদের লর্ড ক্যানিং। আচ্ছা, তারপর হচ্ছে ভারতের ফার্স্ট ভাইসরয়। ফার্স্ট ভাইসরয় কে ছিল? সেটা হচ্ছে ক্যানিং, লর্ড ক্যানিং। আচ্ছা, যদি বলা হয় লাস্ট ভাইসরয় কে ছিল? সেটা হচ্ছে মাউন্ট ব্যাটেন। আর যদি বলা হয় স্বাধীন ভারতের ফার্স্ট গভর্নর কে ছিল? সেটা চক্রবর্তী শ্রী রাজা গোপালাচারী। ঠিক আছে। তাহলে দেখো, প্রথম এবং শেষ এই জায়গাটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম গভর্নর ক্লাইভ, প্রথম গভর্নর হচ্ছে ক্লাইভ। তার সময় কি হয়েছিল? ব্যাটেল অফ পলাসি, প্লাসি বা পলাসির যুদ্ধ 1757 তার সময় হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর মনে রাখবে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, লাস্ট গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। আর সেই উইলিয়াম বেন্টিং এই দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছে। তার সময় কি হয়েছিল? অ্যাবলিশন অফ সতী। কি হয়েছিল? অ্যাবলিশন অফ সতী, সতী প্রথা রদ হয়েছিল। ঠিক আছে, এগুলো মনে রাখবে, পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন পাবে। নেক্সট, বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে কম থাকে? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, কোনোটিই নয়। কোনটা সব থেকে কম থাকে? সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড সব থেকে কম থাকে বাতাসে। আচ্ছা, নেক্সট চলে এসো, বিধানসভার সদস্যদের মেয়াদ কত বছরের জন্য? বিধানসভার সদস্যদের মেয়াদ কত বছরের জন্য হয়? সেটা হচ্ছে আমাদের 5 বছরের জন্য হয়, আমরা তো জানি। আচ্ছা দেখো,
এটা ধরো আমাদের হচ্ছে একটা বিধানসভা। তার আগে আমাদের জানতে হবে বিধানমণ্ডল। আর্টিকেল নাম্বার 168-এ কি নিয়ে আলোচনা করা হয়েছে? বিধানমণ্ডল। বিধানমণ্ডল বলতে বিধানসভা এবং বিধান পরিষদকে একত্রে বলে। বিধানমণ্ডলের যে দুটো হাউস থাকে, ঠিক আছে, একটাকে বলা হয় বিধানসভা আর একটাকে বলা হয় বিধান পরিষদ। বিধানসভাতে যারা থাকে তাদেরকে বলা হয় এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর বিধান পরিষদে যারা থাকে তাদেরকে বলা হয় এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে এই যে বিধান পরিষদ, এটা সব জায়গায় থাকে না। বিধানসভার চর্চা তোমরা দেখতে পাবে আর্টিকেল নাম্বার 170। আর বিধান পরিষদের দুটো আর্টিকেল রয়েছে, একটা হচ্ছে 169 আর একটা হচ্ছে 171। 169-এ হচ্ছে ক্রিয়েশন। যদি কোনো রাজ্য বিধান পরিষদ তৈরি করতে চায়, মানে দেখো, প্রত্যেকটা রাজ্যেই কি রয়েছে? বিধানসভা রয়েছে, কিন্তু বিধান পরিষদ সব রাজ্যে নেই। বিধান পরিষদটা হচ্ছে কোনো রাজ্যের ইচ্ছা অনুসারে হয়। তারা যদি চায় যে আমরা বিধান পরিষদ তৈরি করব, তাহলে তারা করতে পারে। তার একটা উল্লেখ আমরা আর্টিকেল নাম্বার 169-এ পাবো। আর্টিকেল নাম্বার 169-এ বিধান পরিষদ তৈরি করার পদ্ধতি বলছে। পদ্ধতিটা কি? যদি কোনো একটা রাজ্য তারা চাইলো যে আমরা বিধান পরিষদ তৈরি করব, সেক্ষেত্রে তারা প্রথমত একটা বিল নিয়ে আসবে কোথায়? বিধানসভাতে। বিধানসভাতে সেই বিলটা পাস হওয়ার পর যাবে পার্লামেন্টে। পার্লামেন্ট থেকে যদি অনুমতি পায়, তবে সেই রাজ্য বিধান পরিষদ তৈরি করতে পারে। ঠিক আছে। আর আর্টিকেল নাম্বার 171-এ বিধান পরিষদ নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আচ্ছা, বিধান পরিষদ সম্বন্ধে আমরা বলার আগে বিধানসভাটা শেষ করে নিই, কারণ এখানে বলার মতো সেরকম বিশেষ কিছু নেই, তোমরা সবই জানো। বিধানসভার ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবে, এদের যে টেনিউর সেটা হচ্ছে 5 ইয়ার্স, 5 বছরের জন্য কার্যকাল থাকে। কোনো একটা রাজ্যে বিধানসভার ম্যাক্সিমাম সিট হতে পারে 500টা, আর লোয়েস্ট সিট হতে পারে কতগুলো? 60টা। কিন্তু এটার একটা মানে কি বলবো, একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে সিকিম। সিকিমে মাত্র 30টা সিট রয়েছে বিধানসভার। এগুলাই মনে রাখবে। আর সব থেকে বেশি রয়েছে ইউপিতে, 403টা। আর আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 294টা। ঠিক আছে, বিধানসভা শেষ। বিধানসভা সম্বন্ধে আর বিশেষ কিছু মনে রাখার নেই। বিধান পরিষদটা ভালো করে দেখো। এই যে বিধান পরিষদ রয়েছে, এদের টার্ম হচ্ছে 6 বছর, এদের কার্যকাল 6 ইয়ার্স। এদের কিন্তু যেমন বিধানসভা প্রত্যেক 5 বছর অন্তর ভেঙে যায়, এদের কিন্তু ভাঙে না, এদের প্রত্যেক 2 বছর অন্তর ভোট হয়। বিধান পরিষদে যদি তুমি মেম্বার হতে চাও, মিনিমাম এজ কত জানো? মিনিমাম এজ হচ্ছে তোমার 30 বছর, যেটা এমএলএ হতে গেলে মিনিমাম এজ হচ্ছে 25 বছর। আচ্ছা, কি বললাম? এদের যে ইলেকশন প্রত্যেক প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 করে মেম্বারের ইলেকশন হয়। আচ্ছা, এদের ইলেকশনে কিন্তু জনগণ অংশগ্রহণ করে না। এদের ইলেকশনে 5 ধরনের মানুষ পার্টিসিপেট করে। 5 ধরনের মানুষকে 1/3 মেম্বার হচ্ছে তোমার বিধানসভা। বিধানসভার 1/3 সদস্য সংখ্যা পার্টিসিপেট করবে। আচ্ছা, 1/3 মেম্বার অফ পঞ্চায়েত, পঞ্চায়েতের 1/3 মেম্বার পার্টিসিপেট করবে এদের ইলেকশনে। আর কি করবে? 1/6 নমিনেটেড বাই গভর্নর। গভর্নরের যে নমিনেটেড মেম্বার রয়েছে তাদের 1/6, ঠিক আছে, তারা পার্টিসিপেট করবে। এবং 1/12 অফ টিচার, হাই স্কুলের যারা টিচার রয়েছে তারা। এবং 1/12 গ্রাজুয়েট, যারা 3 বছর আগে গ্রাজুয়েট হয়েছে। তাহলে দেখো, বিধান পরিষদের যে ইলেকশন, সেখানে কিন্তু সবাই পার্টিসিপেট করে না। কারা কারা করে? বিধানসভার 1/3 অংশ, পঞ্চায়েতের 1/3 অংশ, নমিনেটেড বাই রাজ্যপাল, রাজ্যপালের যারা মনোনীত রয়েছে তারা 1/6 অংশ, শিক্ষকরা 1/12 অংশ, এবং গ্রাজুয়েট যারা রয়েছে তারা অংশগ্রহণ করে। কোনো একটা রাজ্যের বিধান পরিষদের মিনিমাম সিট কত হতে হবে এটা মনে রাখবে। কোনো একটা রাজ্য যদি বিধান পরিষদ তৈরি করতে চায়, মিনিমাম সিট সংখ্যা হচ্ছে 40টা, এটা কিন্তু হতেই হবে। আর ম্যাক্সিমাম কত? সেটা হচ্ছে 1/3 অফ বিধানসভা। বিধানসভা যতগুলা সিট রয়েছে তার 1/3 অংশ। ঠিক আছে। আচ্ছা, বিধান পরিষদ এখনো পর্যন্ত আমাদের টোটাল 6টা রাজ্যে রয়েছে, সব রাজ্যে নেই, 6টা রাজ্যে রয়েছে। 6টা রাজ্য কি কি? এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা,
বিহার, ইউপি, মহারাষ্ট্র আর কর্ণাটক, এই 6টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে। চলো নেক্সট, ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা? হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র। কোথায় রয়েছে? তেলেঙ্গানাতে। তেলেঙ্গানাতে রয়েছে। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রথম কোনটা, সেটা হচ্ছে ইমামবাগ লেন। ঠিক আছে, নেক্সট, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গরিবি হাটাও স্লোগানটা কে দিয়েছিল? ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী, নাকি অমিত শাহ, নাকি রাহুল গান্ধী? দেখো, এই যে গরিবি হাটাও, এটা দিয়েছিল ইন্দিরা গান্ধী 5th 5 ইয়ার প্ল্যানিং এর সময়। কখন? 5th 5 ইয়ার যে প্ল্যানিং রয়েছে তার সময় এই স্লোগানটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, কখন ফিফথ এসেছিল? 1974 থেকে 78। এখানে একটা জিনিস মনে রাখবে, এটার সময় একটা প্রোগ্রাম তৈরি হয়, ঠিক আছে, মিনিমাম নিড প্রোগ্রাম, এমএনপি। এটা চালু করেছিল ডিপি ধর, এটা মনে রাখবে। আচ্ছা, প্ল্যানিং কমিশন আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশন সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। দেখো, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে কে? তারা হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন, এরাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করত। এই প্ল্যানিং কমিশনের স্থাপনা হয়েছিল 15ই মার্চ 1950। এদের কাজ ছিল হচ্ছে কি, ড্রাফট তৈরি করা, ভারতের গ্রোথটা কিভাবে হবে তার একটা ড্রাফট তৈরি করা। আর সেই ড্রাফটের পারমিশন দিত কে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে। এটার আবার স্থাপনা হয়েছিল 1952 সালে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 1 জানুয়ারি 2015 এই যে প্ল্যানিং কমিশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল হচ্ছে, এই দুটো যুক্ত হয়ে তৈরি হয়ে গেল নীতি আয়োগ, যেটাকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া। আচ্ছা, এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল রয়েছে, এটাকে হাইয়েস্ট ক্যাবিনেট কে বলেছিল? মনে রাখবে, হাইয়েস্ট ক্যাবিনেট বলা হয়। কে বলেছিল? কে সান্থানাম, তিনি এটাকে হাইয়েস্ট ক্যাবিনেট বলেছিল। ঠিক আছে, আচ্ছা, এই যে প্ল্যানিং কমিশন তৈরি করার কারণ কি জানো? সেটা হচ্ছে সিস্টেমেটিক ইকোনমিক প্ল্যানিং তৈরি করার জন্য। সিস্টেমেটিক একটা প্ল্যানিং। এই প্ল্যানিং কমিশনের প্রথম কথা বলেছিল 1934 সালে বিশ্বেশ্বরাইয়া। পরবর্তী ক্ষেত্রে 1938 সালে কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং তার সাথে বলেছিল জওহরলাল নেহেরু। প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহেরু। যতক্ষণ প্ল্যানিং কমিশন থাকবে, ভারতের যিনি প্রধানমন্ত্রী তিনিই কিন্তু প্ল্যানিং কমিশনের অধ্যক্ষ হন। যেমন বর্তমানে নীতি আয়োগ রয়েছে, তো নীতি আয়োগের চেয়ারম্যান কে হবে? ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট, অশোক মেহতা কমিটি কত স্তর বিশিষ্ট ভারতের পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশের কথা বলেছিল? 1, 2, 3, 4, কত স্তর? সেটা হচ্ছে তিনি বলেছিলেন 2 স্তর বিশিষ্ট। 2 স্তরের মধ্যে কি কি ছিল? একটা ভিলেজ লেভেলে হচ্ছে তোমার মন্ডল পঞ্চায়েত, কি ছিল? মন্ডল পঞ্চায়েত। আরেকটা ছিল তোমার ডিস্ট্রিক্ট লেভেলে, যেটাকে বলা হতো জেলা পরিষদ। এটা দিয়েছিল কে? অশোক মেহতা কমিটি। নেক্সট, ভারতের কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? 500, একটু আগে বললাম। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে কত সালে প্রথম মেডিকেল কলেজের স্থাপনা করেছিল? 1835। এবং এটা হচ্ছে এশিয়ার ফার্স্ট মেডিকেল কলেজ। ঠিক আছে, নেক্সট, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে সম্পূর্ণভাবে বাতিল হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণভাবে বাতিল হয়েছিল 2017-তে। কারণ কি? 2015-তে আমরা অলরেডি নীতি আয়োগ তৈরি করে নিয়েছিলাম। নীতি আয়োগ আমাদের 1951 থেকে 2017 পর্যন্ত টোটাল 12টা 5 ইয়ার প্ল্যানিং তৈরি হয়েছে, লাস্ট 2017 পর্যন্ত ছিল। কৃষিক্ষেত্রে মূলত কত ধরনের বেকারত্ব দেখতে পাওয়া যায়? 1 ধরন, 2 ধরন, 3 ধরন, 4 ধরন? আমরা যদি দেখি, কৃষিক্ষেত্রে সাধারণত 2 ধরনের বেকারত্ব আমরা দেখতে পাবো। একটাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব, একটা হচ্ছে মৌসুমী বেকারত্ব।
এক হলো ছদ্মবেশী, আর একটা হচ্ছে মৌসুমী। দেখো বেকারত্ব কত ধরনের হয়, বেকারত্ব টোটাল আমরা দেখতে পাবো 6 ধরনের। একটাকে বলা হয় ফ্রিকশনাল বেকারত্ব, প্রত্যেকটাই আলোচনা করবো, চিন্তা নেই। ফ্রিকশনাল, ইকোনমিক্স যখন পড়বে ইংরেজি টার্মগুলো মনে রাখতে হবে। স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল, সেশনাল, টেকনিক্যাল, আর একটা হচ্ছে আমাদের ডিসগাইজড। এই টোটাল 6 ধরনের বেকারত্ব দেখতে পাবো। ফ্রিকশনাল বেকারত্ব মানে কি, এক মিনিট দাঁড়াও। ফ্রিকশনাল মানে হচ্ছে তোমার, যদি তুমি কোনো একটা কাজ করছো, তুমি কোনো একটা জব করছো, এই জব থেকে অন্য জবে তুমি স্থানান্তরিত হতে চাও, মানে অন্য কোনো একটা কোম্পানিতে কাজের জন্য যেতে চাও, তাহলে এই যে মাঝের গ্যাপ টাইমটা, এই টাইমটাকে বলা হচ্ছে তুমি কি ফ্রিকশনাল বেকারত্ব। স্ট্রাকচারাল বেকারত্ব মানে কি, স্কিল্ড লেবার নেই, স্কিল্ডের অভাব। মানে ধরো যদি কোনো একটা কোম্পানি তারা চাকরি দিতে চায়, তারা কি চাইবে, যাতে তাদের কাছে স্কিল লেবার থাকে, কোনো একটা কাজ খুব সহজে যাতে তারা করতে পারে। কিন্তু যদি মার্কেটে স্কিল লেবার না থাকে, তাহলে তারাও কাজ দিতে পারছে না, আবার যারা কাজ করতে চাইছে তারা কাজ পাচ্ছে না। এটাকে বলা হয় স্ট্রাকচারাল বেকারত্ব। আরেকটা হচ্ছে সাইকেলিক্যাল বেকারত্ব। মানে কি, এটা হচ্ছে তোমার যারা ব্যবসা করে তারা বুঝবে যে ব্যবসা সবসময় একই রকম চলে না, কখনো ওঠানামা হয়। যখন বাজার দর খুব বেড়ে যায় তখন ব্যবসা খারাপ চলে, সেই সময় কি হয়, কিছু মানুষ চাকরি হারায়, কিছু মানুষ জব পায় না, যেমন বর্তমান পরিস্থিতি। তো এটাকে বলা হয় সাইকেলিক্যাল, যাদের ব্যবসার উঠানামা থাকে। একটা হচ্ছে সেশনাল, যেমন তুমি যদি মনে করো আখের রস বিক্রি করো, আখের রস, বা যদি তুমি কোনো এক ধরনের জুস বিক্রি করো, জুস কখন বিক্রি হয়, জুস বিক্রি হয় মেনলি এই গরমকালে বা গ্রীষ্মের সময়। তো তাহলে তুমি গ্রীষ্মের সময় কাজ পাচ্ছ, কিন্তু শীতকালে তোমার জুস আবার অতটা বিক্রি হবে না, যার ফলে তুমি শীতকালে কিন্তু তুমি কাজ পাচ্ছ না। তাহলে কি তুমি একটা সময় কাজ পাচ্ছ, একটা সময় কাজ পাচ্ছ না, এটাকে বলা হয় সেশনাল বা মৌসুমী বেকারত্ব। আরেকটা হচ্ছে টেকনিক্যাল, প্রযুক্তিগত। নতুন নতুন প্রযুক্তি আমাদের বেরিয়েছে, যেমন এখন বর্তমানে এআই। আচ্ছা, এআই এর ব্যবহার যদি মানুষ না জানে, আস্তে আস্তে কাজ খোয়াবে। তো এটাকে বলা হয় টেকনিক্যাল বেকারত্ব। আর একটা হচ্ছে ডিসগাইজড বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব কোনটা, তোমার মনে হবে যে তুমি কাজ করছো কিন্তু বাস্তবিক তুমি বেকার। যেমন ধরো চাষবাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, চাষবাসের ক্ষেত্রে কোনো একটা জমি চাষ করতে যদি 5 জন লাগে, সেখানে দেখবে সেখানে 10 জন পরিবারের সদস্য রয়েছে, 10 জনে কাজ করছে। তার মানে কি, 5 জন তো কাজ করছে, আরো বাকি যে 5 জন রয়েছে তারা ভাবছে আমি কাজ করছি, কিন্তু বাস্তবিক তারা কাজ করছে না, তারা বেকার, এটা মনে রাখবে। এটাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব। নেক্সট দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, পৃথ্বী চৌহান, নাকি ডক্টর অশোক লাহিড়ী। তো দেখো আমাদের বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। আচ্ছা, এই যে নীতি আয়োগ, নীতি আয়োগ সম্বন্ধে কয়েকটা পয়েন্ট একটু মনে রাখবে, কারণ নীতি আয়োগটা বর্তমান দিনে খুবই একটা হট টপিক আর কি, ঠিক আছে। নীতি আয়োগের সম্পূর্ণ নামটা প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে। নীতি আয়োগের সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এই যে নীতি আয়োগ, এটার স্থাপনা কবে হয়েছে, 1 জানুয়ারি 2015, এটা হচ্ছে স্থাপনা দিবস, ঠিক আছে। দেখো আমাদের নীতি আয়োগের আগে দুটো কমিটি ছিল, একটা হচ্ছে প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন, আর এই প্ল্যানিং কমিশনের সাথে ছিল একটা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এই দুটো সংস্থা একের সাথে অপরের মার্জ করে স্থাপনা করা হয় নীতি আয়োগের, এটা প্রথমত মাথায় রাখবে। নীতি আয়োগকে বলা হয় পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, কি বলা হয়, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়,
খুব ভালো করে এই পয়েন্টটা মনে রাখবে, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। আচ্ছা, এরপর যেটা মনে রাখবে, এই যে নীতি আয়োগ, নীতি আয়োগের থিমটা কি? থিম হচ্ছে কোঅপারেটিভ ফেডারালিজম। কোঅপারেটিভ ফেডারালিজম তার মানে কি? এই নীতি আয়োগটা প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্র সরকার আমাদের যেটা রয়েছে, সেই কেন্দ্র সরকার একসাথে মিলেমিশে আমাদের দেশকে ডেভেলপ করার কাজ করবে। ঠিক আছে। এই সংস্থার যে চেয়ারম্যান, এই সংস্থার যিনি চেয়ারম্যান হবেন তিনি হচ্ছেন পিএম অফ ইন্ডিয়া। ভারতের প্রধানমন্ত্রী সবসময় এই সংস্থার চেয়ারম্যান হবে। আচ্ছা, বর্তমানে ভাইস চেয়ারম্যান কে রয়েছে? যদি বলা হয় ভাইস চেয়ারম্যান বর্তমানে কে রয়েছে, বর্তমানে ভাইস চেয়ারম্যান হচ্ছে অশোক কুমার লাহিড়ী। অশোক কুমার লাহিড়ী, ভালো করে মনে রাখবে, তিনি হচ্ছেন বর্তমানে ভাইস চেয়ারম্যান। ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? ফাইন্যান্স কমিশন কত বছর অন্তর? 5 বছর অন্তর গঠিত হয়। কে গঠন করে? প্রেসিডেন্ট। গঠনটা কে করে? প্রেসিডেন্ট। আর্টিকেল নাম্বার 280, আর্টিকেল নাম্বার 280, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে যদি আমরা দেখি ভারতের 16তম ফাইন্যান্স কমিশনার কে রয়েছে? ডক্টর অরবিন্দ পানগড়িয়া। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় প্রথম কে ছিল, তার নাম হচ্ছে কে সি নিয়োগী। আচ্ছা, বলে দিই, এই যে অর্থ কমিশন রয়েছে প্রত্যেক 5 বছর অন্তর তৈরি হয়। এদের মেন কাজ হচ্ছে সরকার যে ট্যাক্সটা কালেক্ট করছে সেই ট্যাক্সটা ইউনিয়ন এবং স্টেট দুজনের মধ্যে ভাগ করে দেওয়া। ঠিক আছে। আচ্ছা, যদি বলো এই যে ফাইন্যান্স কমিশন রয়েছে এদের কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন হচ্ছে তোমার সুপ্রিম কোর্টের জাজের বরাবর এবং অর্থনীতিতে পরিপক্ক ব্যক্তি হতে হবে। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় যে ফাইন্যান্স কমিশনার তার যে রিপোর্ট, সেই রিপোর্টটা তিনি কাকে দেন? প্রেসিডেন্টকে দেন, কারণ তার অ্যাপয়েন্টমেন্টটাই প্রেসিডেন্ট করছে। আর্টিকেল নাম্বার 280 মনে রাখবে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, প্রতিভা প্যাটেল, সরোজিনী নাইডু, সুচেতা কৃপলানি। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। প্রতিভা প্যাটেল হচ্ছে প্রথম মহিলা প্রেসিডেন্ট। সরোজিনী নাইডু হচ্ছে ফার্স্ট গভর্নর, মহিলা। সুচেতা কৃপলানি হচ্ছে ফার্স্ট চিফ মিনিস্টার, মহিলা। আচ্ছা, যদি বলা হয় প্রথম ক্যাবিনেট মন্ত্রী মহিলা কে ছিল? সব মহিলা এখানে, হ্যাঁ। সেটা হচ্ছে রাজকুমারী অমৃতা কর। রাজকুমারী অমৃতা কর হেলথ মিনিস্টার ছিলেন। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় প্রথম মিস ওয়ার্ল্ড মহিলা ইন্ডিয়ার থেকে, ঠিক আছে, কে ছিল? তার নাম হচ্ছে রীতা ফারিয়া। আর যদি বলা হয় মিস ইউনিভার্স, এটা আমি বলছি তার কারণ এটা পরীক্ষায় এসেছে, কে? সুস্মিতা সেন। সুস্মিতা সেন। নেক্সট, ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বতমালা কোনটি? সহ্যাদ্রি, বিন্ধ্য, আরাবল্লী, নীলগিরি। এটা তোমরা প্রত্যেকে জানবে, সেটা হচ্ছে আরাবল্লী। আরাবল্লীকে বলা হয় ক্ষয়জাত পর্বত বা রেসিডিউয়াল পর্বত। আচ্ছা, দেখো এই ম্যাপটা ভালো করে মনে রাখো। যাই হোক, এটা একটা নর্মাল ম্যাপ, ম্যাপটা মনে রাখবে। ঠিক আছে, মোটামুটি পাহাড় পর্বতগুলো মনে হয়ে যাবে। দেখো, একেবারে আমাদের উত্তরে যেটা রয়েছে, একেবারে উত্তরে যদি আমরা দেখি, একেবারে উত্তরে রয়েছে আমাদের হিমালয়। কি রয়েছে? হিমালয়। এখানে কি রয়েছে? একদম দিল্লি পর্যন্ত আরাবল্লী। সব নিয়ে আলোচনা করব। তারপর এখানে আরো একটা পর্বত পাবে, আবার এখানে একটা পর্বত পাবে। এটাকে প্রথমেরটাকে হচ্ছে বিন্ধ্য, তারপর ওটা হচ্ছে সতপুরা। এটা হচ্ছে বিন্ধ্য।
এটা হচ্ছে সতপুরা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাট, আবার এটা হচ্ছে তোমার পশ্চিম ঘাট, ওয়েস্টার্ন ঘাট। ভালো করে দেখো ম্যাপটা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আবার এখানে দুটো রয়েছে, দেখো অন্য কালার ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে আরাবল্লী পর্বত, এটা টোটাল 629 কিলোমিটার বিস্তৃত, গুজরাটের পালনপুর থেকে দিল্লি পর্যন্ত। এটাকে নিয়ে রিসেন্টলি বিবাদ হয়েছে, তোমরা জানো। এটার যে হাইয়েস্ট পিক তার নাম হচ্ছে গুরু শিখর, গুরু শিখর, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে এসো বিন্ধ্য পর্বতমালা, এটা গুজরাট থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এটার যে হাইয়েস্ট পিক তার নাম হচ্ছে গুডউইল, গুডউইল। সতপুরা রেঞ্জ, সতপুরা রেঞ্জ যদি দেখো, সতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়। এখান থেকে দুটো নদী, এই সতপুরা রেঞ্জের একটা পাহাড় রয়েছে মেকালে পাহাড়, এখান থেকে তোমরা পাবে অমরকন্টক, অমরকন্টক থেকে দুটো নদী তৈরি হয়েছে, একটা হচ্ছে নর্মদা আর একটা সোন নদী তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই সাইডে যে পর্বতটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় তোমার পশ্চিমঘাট পর্বতমালা, বা এটাকে বলা হয় সহয়াদ্রি। সহয়াদ্রি বলতে সঙ্গে সঙ্গে যে চলে। তো দেখো আমাদের পশ্চিমের যে উপকূলটা রয়েছে, সেই উপকূল বরাবর চলছে কে? সহয়াদ্রি, তার জন্য এটাকে বলা হয়, পশ্চিমঘাট পর্বতমালাকে বলা হয় সহয়াদ্রি। আবার এদিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালার হাইস্ট পিক হচ্ছে জিন্দাগাদা, জিন্দা গাদা, অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আর এই যে বিন্দুটা যেখানে পশ্চিমঘাট আর পূর্বঘাট মিলছে, এটাকে বলা হয় নীলগিরি, নীলগিরি, ঠিক আছে। নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদা বেতা, নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদা বেতা। আচ্ছা, এই নীলগিরি পাহাড়ে রয়েছে আমাদের খুব সুন্দর একটা হিল স্টেশন, যেটাকে আমরা বলে থাকি উটি, উটি হিল স্টেশন। আচ্ছা, এই সতপুরা রেঞ্জে তোমরা একটা হিল স্টেশন পাবে, পঞ্চবড়ি হিল স্টেশন, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আর এই নিচে দুটো রয়েছে, একটা হচ্ছে আন্নামালাই আর একটা হচ্ছে কাডেমাম, এটা হচ্ছে তোমার আন্নামালাই, আন্নামালাই আর একটা হচ্ছে তোমার কাডেমাম। এই যে আন্নামালাই পর্বতমালাটা রয়েছে, এই যে আন্নামালাই পর্বতমালা রয়েছে, আন্নামালাইটা হচ্ছে কি? আন্নামালাইটা হচ্ছে আমাদের মনে রাখবে দক্ষিণ ভারতের একটা আনাইমুদি, এটার হাইস্ট পিক হচ্ছে আনাইমুদি, যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর কাডেমাম হচ্ছে তোমার ভারতের একেবারে দক্ষিণতম পাহাড়। নেক্সট, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত, এটা তো তোমরা জানোই আশা করি। নেক্সট চলে এসো, জাতীয় যুব দিবস কার জন্মদিন হিসাবে পালন করা হয়? জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দ, 12ই জানুয়ারি, 12 জানুয়ারি। সুভাষচন্দ্র বোস, তার জন্মদিনটা পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? এটা হচ্ছে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। গোলগি বডিজ, লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইডিয়াল ব্যাগ বা আত্মঘাতী থলি, কারণ কি এর মধ্যে থাকে হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম। নেক্সট, কোন আইনের মাধ্যমে গণপরিষদ তৈরি হয়? এটা আমরা প্রত্যেকেই জানি, 1946-এর ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিল, পেন্থিক লরেন্স, আলেকজান্ডার আর স্টেফোর্ড ক্রিপস, স্টেফোর্ড ক্রিপস। 1919-এর যে অ্যাক্ট ছিল, এটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্ম, এটাকে কি বলা হয়? মরলে মিন্টো রিফর্ম, ঠিক আছে, মরলে মিন্টো রিফর্ম। এটার মাধ্যমে মনে রাখবে যে মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট ব্যবহার করা হয় বা তৈরি করা হয়, এটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে পিএসসির স্থাপনা হয়েছিল লি আয়োগের মাধ্যমে, ঠিক আছে, এবং মহিলাদেরকে ভোটিং বা ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। নেক্সট,
পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিল? তাতিয়া টোপি, নানা সাহেব, তিতুমির নাকি কুনওয়ার সিং? কে দিয়েছিল? সেটা দিয়েছিল আমাদের নানা সাহেব। আচ্ছা, যদি 1857 বিদ্রোহটা দেখি, কোথায় শুরু হয়েছিল বলো দেখি? 1857 বিদ্রোহ শুরু হয়েছিল ব্যারাকপুরে। কে করেছিল? মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে, ঠিক আছে, মঙ্গল পান্ডে প্রথম করেছিল। আচ্ছা, কুনওয়ার সিং কোথায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন? বিহার। আচ্ছা আচ্ছা, মঙ্গল পান্ডে হচ্ছে তোমার 1857 বিদ্রোহের প্রথম শহীদ। তাকে 8 এপ্রিল ফাঁসি দেওয়া হয়েছিল। কারণটা কি? 29 মার্চ তিনি কি করেছিলেন? লেফটেন্যান্ট বাগ এবং মেজর হুসেন দুজনকে গুলি করে দিয়েছিল। নেক্সট, পরিব্রাজক গ্রন্থটি কার লেখা? পরিব্রাজক গ্রন্থ, এটার লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। তুলসীদাসের হচ্ছে কি? রামচরিত মানস। রামচরিত মানস। আর যদি বলা হয় রামচরিত কার লেখা, কমেন্টে জানাও। নেক্সট, ভারতে কত সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়েছিল? চালু হয়েছিল 1998 সালে। আইআরডিপি বা সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি কত সালে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল তোমার 1980 সালে। আচ্ছা, আইআরডিপির সম্পূর্ণ নামটা কি? আইআরডিপির সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এটা লঞ্চ হয়েছিল 1978 সালে, কিন্তু কাজ হয়েছে 1980-তে, ইমপ্লিমেন্ট হয়েছে। পরবর্তী ক্ষেত্রে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার সাথে এটা যুক্ত হয়ে যায়, ঠিক আছে। নেক্সট, দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল? এটা হচ্ছে আমাদের পঞ্চম পরিকল্পনা। প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলা হয়? প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে বলা হয় ভাঙ্গার। আর খাদর কোনটা? এটা হচ্ছে নবীন পলিযুক্ত মাটি, নবীনটা। আচ্ছা, আর ভাবর কোনটা? ভাবর হচ্ছে তোমার শিবালিক পর্বতের পাদদেশে, শিবালিক পর্বতের নিচে, ঠিক আছে, নুড়ি বালি পাথরযুক্ত যে ধরনের মাটি দেখতে পাওয়া যায় সেটা। রেগুর মানে হচ্ছে তোমার ব্ল্যাক সয়েলকে বলা হয়, বা কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর সয়েল বলা হয়। এটাতে কার্পাস চাষ খুব সুন্দর হয়, তুলোর চাষ। নিচের কোনটি খারিফ ফসলের উদাহরণ? সেটা হচ্ছে আমাদের কোনটা? পাট। পাট হচ্ছে খারিফ ফসলের উদাহরণ। ভারতের রুড় কাকে বলা হয়? আশা করি জানো, দুর্গাপুরকে। ভারতের প্রথম কোন রাজ্যে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর মৃত্তিকা, একটু আগেই বললাম, রেগুর মৃত্তিকা। আচ্ছা, টেরারোসা যদি কথা বলা হয়, এটা হচ্ছে চুনাপাথর অঞ্চলে গঠিত এক ধরনের লালচে গাঢ় বাদামি রঙের এঁটেল মাটি। টেরারোসা, টেরারোসা মানে হচ্ছে কি? চুনাপাথর অঞ্চলে গড়ে উঠবে মাটিটা, চুনাপাথর যুক্ত লালচে এঁটেল মাটি, এটাকে বলা হয় টেরারোসা। হিউমাস মানে কি? মাটির উপরের যে পচা গলা অংশগুলো থাকে, বিভিন্ন পাতা হতে পারে, সবজি হতে পারে, সেগুলো। আর যদি আমরা দেখি যে ভারতে কত ধরনের মাটি দেখতে পাওয়া যায়, তাহলে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, আমাদের একটা সংস্থা রয়েছে, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এই সংস্থাটা বলছে আমাদের কাছে টোটাল 8 ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়। পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা, অরণ্য মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা। সিএফসি নির্গত হয় কোনটা থেকে? এগুলো তো পারবে, এয়ার কন্ডিশনার। ক্লোরোফ্লোরোকার্বন পৃথিবীর কোন স্তরে দেখতে পাওয়া যায়? ওজোন স্তরকে ক্ষতি করে, এটা মনে রাখবো। যদি বলা হয় ওজোন লেয়ার কোথায় দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুদ্র মণ্ডল, কারণ ঝড় বৃষ্টি সব এখানে হয়। কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে আমাদের কোনটা? সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী? সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, নিম্নের কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? এটা আমরা জানি, ধান। সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয়েছিল? 1855। কে করেছিল সাঁওতাল বিদ্রোহ? বলো, সাঁওতাল বিদ্রোহ সিধু এবং কানু, সিধু কানহু, ঠিক আছে। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু হয়? এটা হচ্ছে
1765। আচ্ছা, দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে যদি জানতে চাও আমাদেরকে জানতে হবে 1764। দেখো, 1764 বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস বাংলা অবধ এবং আমাদের যে মুঘল তিনজনকার মধ্যে। মীর কাসিম, বাংলার নবাব মীর কাসিম, অবধের নবাব সুজাউদ্দৌলা এবং শাহ আলম দ্বিতীয়, এই তিনজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ করে, কিন্তু যুদ্ধতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায়। এই যুদ্ধটাকে বলা হয় কি? বক্সারের যুদ্ধ। পরবর্তী ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন জিতে যায় 1765 সালে তৈরি হয় কি? এলাহাবাদ ট্রিটি। এলাহাবাদ ট্রিটিতে কি করা হয়? এই যে শাহ আলম দ্বিতীয় রয়েছে মুঘলদের, তাকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় এবং তৈরি হয় ডুয়াল সিস্টেম বা ডুয়াল গভর্নমেন্ট। তার মাধ্যমে কি করা হয়? দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে দিওয়ানি, মানে যেখানে ট্যাক্স কালেকশনটা হবে, এটা থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। আর একটা থাকে নিজামত। এই নিজামতটা দিয়ে দেয় তোমার কাদেরকে? এই নবাবদেরকে। অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? টাকাটা নেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে হবে কে? কাকে? সেটা হচ্ছে নবাবদেরকে। এটা হচ্ছে ডুয়াল সিস্টেম। এই ডুয়াল গভর্নমেন্টটা কে নিয়ে এসেছিল বা দ্বৈত শাসনটা নিয়ে এসেছিল? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। জেলা পরিষদ আইন কত সালে পাস হয়? এটা পাস হয়েছিল তোমার 1963 সালে। দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিল? তিনি হচ্ছেন নীল বিদ্রোহের নেতা ছিলেন। ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল? ওয়াহাবি আন্দোলন হয়েছিল তোমার 1820 সালে। ওয়াহাবি আন্দোলনটা হচ্ছে একটা ধার্মিক আন্দোলন। হিন্দু জমিদার, হিন্দু জমিদার যারা খুব মানে কঠোরভাবে শাসন করত এবং ব্রিটিশদের বিরুদ্ধে এই মুভমেন্টটা দেখা গিয়েছিল। নেতৃত্ব কে দিয়েছিল? তিতুমির। নেতৃত্ব দিয়েছিল তিতুমির। তিতুমিরের অরিজিনাল নাম কি? সৈয়দ মীর নিসার আলী। সৈয়দ মীর নিসার আলী, ঠিক আছে, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তো দেখো, আজকের ক্লাসে আমরা এতগুলো প্রশ্ন আলোচনা করলাম। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পিডিএফটা যদি তুমি চাও তাহলে অবশ্যই তোমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে থাকবে। অবশ্যই পরের দিন দেখা হচ্ছে আমাদের নতুন আরো একটা ক্লাসে।